রূপগঞ্জের বাসিন্দা রতন ও গোপাল দুজনেই খুব ভালো বন্ধু। বন্ধুত্বের সাথে সাথে তারা দুজনেই পেশায় জেলে বলে একসাথেই মাছ ধরতে যায়। সেদিন বেলা একটু বাড়তেই ঘন মেঘে আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গোপাল ও রতন একসাথে নদীতে মাছ ধরার জন্য নদীর পাড়ে এসে উপস্থিত হলো। রতন গোপালকে বলল, ওহে গোপলা, আজকের দিনটা কিন্তু খাসা রয়েছে ভাই। এই বৃষ্টির দিনে মাছেরা জলের কাছে উঠে আসবে আর আমরাও সহজেই জালে মাছ ওঠাতে পারবো। কি বলিস? হ্যাঁ, সে আর বলতে। শোন, তুই নৌকা বইবি আর আমি মাছ ধরবো। হ্যাঁ, এই বৃষ্টির দিনে তো নদীতে জোয়ার কিন্তু খুব বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না তো, আমি শক্ত করে হাল ধরে থাকবো। হ্যাঁ, রতন, এবারে নৌকায় মাছ নদীতেই ভাসিয়ে রাখ, আমি জাল ফেলি গে। ওরে রতন, আজকে আমাদের কপাল ভালো মনে হচ্ছে। কি মাছ উঠলো বল দেখিনি? বেশ ভালোই মাছ উঠছে জালে। তাই নাকি? তবে মনে হয় বরাত খুলেছে আজকে। রতন, রতন, তাড়াতাড়ি এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়। আরে কি হলো কি গোপাল, অমন করে ডাকছিস কেন বলতো? কি হয়েছে কি? হ্যাঁ, ওখানে ওখানে কিছু একটা ছিল ওখানে। আরে কোথায় কি দেখছিস বলতো গোপাল? ওখানে তো কিছুই নেই রে। তুই কি পাগল হলি নাকি? আমি সত্যি বলছি রে রতন, আমি স্পষ্ট দেখলাম একটা কালো মতো কি যেন সরে গেল। হ্যাঁ, কালো কিছু না, ঘোড়ার ডিম দেখেছিস তুই? গোপলা, তোর বয়সটাই হয়েছে, তুই একটু বড় হোসনি, বুঝলি? এবার তুই হাল ধরতো, আমি জাল ফেলছি বরং। দেখ গোপলা, দেখ আজকে কেমন মাছ উঠছে দেখছিস? আর ওরে বাবারে, ওরে বাবারে, এই মাছ নদীতে এই বিড়ালটা কোথা থেকে এলো রে? এই যা 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 বলছি, যা। এই তো, এই তো, এইটাকেই তো তখন সরে যেতে দেখেছিলুম। দেখ কিরম নিকশ কালো খোঁড়া বিড়ালটা, ঠিক যেন অমঙ্গল, আবার খুঁড়িয়ে হাঁটছে, দেখলেই যেন ভয় পিলে চমকে উঠছে। আরে ধুর ধুর, এটাকে ভয়ের কি আছে? ভয় পাস না তো, এই দেখ না, আমি এটাকে তাড়াচ্ছি। শুরু করো। এই আপদ, বেরো বেরো বলছি, যা যা। কি যন্ত্রণা! বেড়ালটা কামড়ে দিল রে পায়ে। আরে কিচ্ছু হবে না তোর, তোর কিচ্ছু হবে না ভাই। গ্রামে গিয়ে জড়িবুটি লাগিয়ে দিলে কমে যাবে রে, কিচ্ছু হবে না তোর। কিন্তু কিন্তু বেড়ালটা কোথায় গেল রে রতন? ওকে শুনছ? কোথায় তুমি? সেই কাল রাতে মাছ ধরে ফেরার পর থেকে কিচ্ছুটি মুখে দাওনি, এই বেলা খেয়ে নাও। কই গো? ওকে, তুমি খাটের তলায় বসে কি করছো? আর এমন বিড়ালের আওয়াজ বের করছো কেন? তুমি অমন করে বিড়ালের মতো ডাকছো কেন? কি হয়েছে কি? আর তোমার গায়ে এই কালো চাকা চাকা কিসের দাগ গো? হ্যাঁ, হে ভগবান, এসব কি হচ্ছে? ওসব কি করছে ও? না 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 না, এক্ষুনি আমাকে রতনদাকে ডেকে নিয়ে আসতে হবে, এক্ষুনি। গোপালের স্ত্রী রতনকে তার বাড়িতে ডেকে নিয়ে আসতেই সে বিস্ফারিত চোখে দেখল একদিন আগের দেখা গোপাল আর আজকের গোপালের মধ্যে যেন আকাশ জমিন ফারাক। এই গোপাল চার পায়ে হাঁটছে
মাথা নিচু করে জিভ দিয়ে ঘাড় চাটছে, মুখ দিয়ে খাবার খাচ্ছে আর কথার জায়গায় কেবল মিউ মিউ করছে। রতন স্তম্ভিত হয়ে রইল যেন। ততক্ষণে গোপালের কাণ্ড শুনে গ্রামের লোক সেখানে এসে জুটেছে। কি রে, এসব কি দেখছি? গোপালের হলোটা কি রে? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কাল থেকেই এমন অদ্ভুত ব্যবহার করছে। আজকে 20 বছর ধরে এই কাজ করছি মা, কিন্তু কোশমিন কালে এরকম রোগ তো আমি দেখিনি। ওর চোখ, ওর জিভ সবই যেন কেমন পাল্টে গেছে। আর আর ওর সারা শরীরে এই যে চাকা চাকা দাগগুলো ঠিক যেন ওই বিড়ালের গায়ে যেমন থাকে আর কি, ওই রকম। কিন্তু এরকম কি করে হলো রে রতন? তোরা তো দেখলুম মাছ ধরতে গেছিলি, তারপরে কি হলো? হ্যাঁ, কি হয়েছিল বলো তো দেখি। ও বাবা, এ গোপালকে ভূতে টুতে ধরলো না তো? রতন, তুই বরং ওকে নিয়ে জমিদারের কাছে যা। হ্যাঁ, ও ঠিকই বলেছে। তোমরা বরং একবার জমিদার মশাইয়ের কাছে যাও, তাকে গিয়ে সবটা জানাও। যদি তিনি কিছু বিধান দিতে পারেন, একবার দেখো তোমরা। গোপালের স্ত্রী ও রতন জমিদার বাবুর কাছে গেলে তারা এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করে তাদের পাঠিয়ে দেয়। এর পরেই ঘটল এক ভয়ানক ঘটনা। ধীরে ধীরে গোটা গ্রামে যেন মহামারী দেখা দিল। সকলের মধ্যে দেখা দিল এই এক রোগ। প্রথমে সারা গায়ে চাকার দাগ, তাতে অসহ্য যন্ত্রণা। এরপরে চার পায়ে হাঁটতে শুরু করা ও পাগলের মতো আচরণ করা। তুমি এসে গেছো নায়েব? কি খবর, তাড়াতাড়ি বলো। খবর ভালো না জমিদার বাবু। আজকেও গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন রোগী আক্রান্ত হওয়ার খবর এসেছে। আর সকলেরই অবস্থা একেবারে সঙ্গীন। তার মানে সেই ছোকরার কথাই কি ঠিক? কার কথা বলছেন জমিদার বাবু? সেই ছোকরা যে প্রথম দিন এসেছিল, আমি তো ভেবেছিলাম বেটা গাল গল্প দিচ্ছে, কিন্তু এখন তো দেখছি কথাটা সত্যি ছিল। আমারও তাই মনে হয় জমিদার বাবু, কিন্তু এইরকমটা হওয়ার কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। জমিদার বাবু তাড়াতাড়ি চলুন, গিন্নিমার প্রসব যন্ত্রণা উঠেছে, উনি ছটফট করছেন। সে কি? চলো চলো, তাড়াতাড়ি চলো তো। অনেক অনেক অভিনন্দন জমিদার বাবু। অভিনন্দন জমিদার বাবু, আপনার পুত্র সন্তান হয়েছে। কিন্তু 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 কি দাইমা, কি হয়েছে? আমার ছেলে স্ত্রী সুস্থ আছে তো? জমিদার বাবু, বাচ্চাটা জন্মের পর থেকেই ক্রমাগত কেঁদেই চলেছে। আর এইটুকু সদ্যজাত শিশুকে আমি এইভাবে খেতে দেখিনি। তার মানে? জমিদার বাবু, ও এইটুকু সময়ের মধ্যেই 4 বার দুধ খেয়েছে, তবুও খিদে যেন মিটছে না। এসব কোনো ব্যাপার নয় দাইমা, সবে জন্মেছে, একটু আধটু এমন হবেই। এবার আমি আমার ছেলের মুখ দেখব, চলুন। আমার সোনা, আমার 7 রাজার ধন, আমার বংশ প্রদীপ। জমিদার বাবু স্নেহে তার সন্তানকে আঁকড়ে ধরলেও শিশুটি কিন্তু ক্রমাগত কেঁদেই চলেছে। এটাই ছিল আসন্ন বিপদের প্রথম দিন। এরপরে সকলকে আশ্চর্য করে শিশুটি সারা দিন বিকট স্বরে কাঁদতে থাকে। মাতৃদুগ্ধতে তার পেট ভরে না দেখে তাকে গরুর দুধ দেওয়া হচ্ছে, তবুও যেন তার পেট ভরে না। জমিদার বাবু সহ বাড়ির সকলে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। সকলেই বুঝতে পারছিল বিষয়টা স্বাভাবিক নয়। কি হলো জমিদার বাবু?
আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলুন তো? আবার কিছু হয়েছে নাকি? আর কি হতে বাকি আছে নায়েব? একে গ্রামে এই মহামারী, তার উপরে আবার আমার ছেলেটা। চারদিকে এত চিন্তা যে আমি আর নিতে পারছি না নায়েব। কার কুনজর পড়লো বলো তো? শান্ত হন জমিদার বাবু, এখন আমাদের মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। জমিদার বাবু, আমাদের গ্রামের শেষ প্রান্তে সেই যে ভাঙা মন্দিরটা রয়েছে না, তার কিছুটা দক্ষিণেই রয়েছে এক সাধু বাবার আশ্রম। নায়েব, দয়া করে এইসব সাধু বাবার চক্করে আমাকে ফেলো না। এমনিতেই আমি ভীষণ চিন্তিত। জমিদার বাবু বিশ্বাস করুন, এই সাধু বাবা কোনো সাধারণ সাধু বাবা নন। ইনি হলেন অন্তর্যামী। আমার অনুরোধ একটিবার আপনি সেখানে চলুন, তারপর বিশ্বাস অবিশ্বাস সব আপনার ওপরে। আচ্ছা বেশ, তুমি যখন এত করেই বলছো তখন চলো, এটাও করে দেখি। বাবা, আপনার চরণে শতকোটি প্রণাম বাবা। আমরা বড়ই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করুন বাবা। সমস্যা তো তোর নয়, তবে তুই কেন বলছিস? আপনার সন্তান ভেবে আমাকে ক্ষমা করুন বাবা, আমার বড় বিপদ। আমি তোর প্রজা আর তোর সন্তান দুটোর উপরেই বিপদের ছায়া পড়েছে। বাবা আপনি অন্তর্যামী, আপনি দয়াময়, কৃপা করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। শান্ত হ। এত অধৈর্য হলে চলবে? তোর জীবনে কালো ছায়া নেমে এসেছে। কালো ছায়া? কি বলছেন কি বাবা? কার? কিভাবে রক্ষা পাবো? আমার ছেলেটা যে অদ্ভুত আচরণ করছে, তার উপরে আমার প্রজারাও ভালো নেই বাবা। সব কিছু সবিস্তারে বলার জন্য আমাকে তোদের বাড়িতে যেতে হবে। সেখানে গিয়ে পরিস্থিতি নিজের চোখে দেখলেই আমি সব কিছু সঠিকভাবে বলতে পারবো। এ তো আমার পরম সৌভাগ্য বাবা। চলুন বাবা, আপনি দয়া করে চলুন। জমিদার বাবু সাধু বাবাকে নিয়ে গ্রামে ঢুকলেন। সমস্ত গ্রাম যেন থমথম করছে। তারপরেই সাধু বাবা জমিদার বাড়িতে প্রবেশ করলেন। জমিদার বাড়িতে প্রবেশ করেই সাধু বাবা যেন একটু চমকে উঠলেন। তিনি বার দুয়েক নাক টানলেন, তারপরেই চুপ করে গেলেন। জমিদার বাবু তাকে ছেলের ঘরে নিয়ে যেতেই সাধু বাবার মুখ বিবর্ণ হয়ে গেল। জমিদার বাবু বললেন, বাবা এই আমার ছেলে। আপনি ওকে একটু দেখুন না বাবা, সব সময় কাঁদে। আর অমঙ্গল, ঘোর অমঙ্গল। আমি কি দেখলাম? হে ঈশ্বর, কেন দেখলাম? কি হয়েছে বাবা, বলুন না। বাবা কি হয়েছে? আমার ছেলে ভালো হয়ে যাবে তো বাবা? এই গ্রামে, এই বাড়িতে এক অশুভ ছায়া পড়েছে জমিদার। সে ছাড়বে না, সে কাউকে ছাড়বে না। কি বলছেন কি বাবা? কিসের ছায়া? সেই অশুভ ছায়া প্রথমে এই গ্রামের উপর নেমে এসে এই গ্রামকে শেষ করবে। এই মহামারী, এই মৃত্যু সবই তার জন্য। আর এবার ওর নিশানা হবে তোর ছেলে। ও সব শেষ করে দেবে, সব। আপনি কি বলছেন বাবা? কি বলছেন আপনি? হায় হায়, কে এরকম করছে বাবা? আর কেন করছে? আমরা তো কোনো মানুষের ক্ষতি করিনি বাবা। মানুষের ক্ষতি করনি, কিন্তু প্রাণীর তো করেছো। তুমি নও, তোমার স্বামী। আর সেই অশুভ আত্মা আর কারোর নয়, একটা কালো বিড়ালের। কালো বিড়ালের আত্মা? আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। মনে করো জমিদার, মনে করো, আজ থেকে 3 বছর আগে রাতটা ছিল অমাবস্যার, তার উপরে প্রচন্ড বৃষ্টি। সেদিন একটা কালো বিড়াল তোমার বাড়ির উঠোনের নিচে 3টে বাচ্চা দিয়েছিল। আর মনে পড়েছে আমার, মনে পড়েছে। সেদিন সারাদিনের ক্লান্তির পরে যখন বিছানায় শুয়েছিলাম, নিমেষেই ঘুমিয়ে পড়েছিলাম, তখনই বিড়ালের বাচ্চার কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেছিল আমার। সারাদিন পরিশ্রমের পরে একটু ঘুমাবো, সেই উপায় নেই।
এই কে আছিস? ওদেরকে চুপ করা তো। সমস্ত অকর্মণ্যগুলো জুটেছে এসে। কখন থেকে বলছি বেড়ালগুলোকে বের করে দে, এবারে কি ঘুমাতেও পারবো না? লাঠিয়াল, পেয়াদা, কে আছিস? যত সব আপদ জুটেছে কপালে। এই এই বেরো বেরো বলছি, দূর হ। আগে কি হয়েছে জমিদার বাবু? এই যে এই আপদগুলোকে এক্ষুনি দূর করে দে তো, এদের কান্নাকাটির চোটে ঘুম হচ্ছে না আমার। ইয়ে জমিদার বাবু, এই বৃষ্টির মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে বের করে দেব, তার উপরে আজকে আবার বৃহস্পতিবার। তো কি করব? এদেরকে মাথায় বসিয়ে রাখবো নাকি? যেটা বলছি সেটা কর। এক্ষুনি এগুলোকে ঠ্যাং বেঁধে জলে ফেলে দিয়ে আগে যা। যত সব লাঠিয়াল আমার সামনেই বাচ্চাগুলোর ঠ্যাং বেঁধে নদীর জলে ফেলতে নিয়ে গেছিল, আর তখন সেই কালো মা বেড়ালটা রাগে আক্রোশে ছুটে এসেছিল। আমি রাগে এক লাথি মেরেছিলাম ওর গায়ে, ছিটকে দেওয়ালে গিয়ে পড়েছিল বেড়ালটা, কিন্তু তার চোখের সেই হিংস্র চাহনি আমার এখনো মনে আছে। এক অবলা প্রাণীর সন্তানকে তার থেকে আলাদা করে তুমি অনেক বড় পাপ করেছো জমিদার। তোমার লাথি খেয়েই মৃত্যু হয়েছিল সেই বেড়ালের, আর এতদিন পরে সে ফিরে এসেছে তার বাচ্চাদের মৃত্যুর প্রতিশোধ নিতে। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি বুঝতে পারিনি। আমি অপরাধের জন্য ক্ষমা চাইছি। আমি কি করব বলুন? হ্যাঁ, কি করলে সেই বেড়ালের অভিশাপ থেকে মুক্তি পাবো আমরা? দয়া করুন বাবা, আমাদের বলুন আমরা কি করলে ওই বিড়ালের ছায়া থেকে আমরা মুক্তি পাবো, আমার ছেলেটা মুক্তি পাবে। বলুন বাবা। উপায় রয়েছে। তোমাকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সামনের অমাবস্যার দিন আমি যজ্ঞের আয়োজন করব। সেদিন তোমাকে তোমার ছেলেকে নিয়ে জঙ্গলের পশ্চিম প্রান্তের নিম গাছের নিচে যেতে হবে। ছেলেকে নিয়ে নিম গাছের নিচে যেতে হবে? হ্যাঁ, আর সেই নিম গাছের নিম ফল তোমাকে পেড়ে আনতে হবে, কারণ সেই নিম গাছের মধ্যেই বিড়ালের আত্মা বাসা বানিয়ে রয়েছে। সেই নিম ফলকে যজ্ঞের আগুনে পুড়িয়ে ফেললেই তুমি, তোমার সন্তান সবাই মুক্তি পাবে। করব, আমি সব করব বাবা, আপনি যা বলবেন আমি সব করব। কিন্তু খুব সাবধান জমিদার, এই অশুভ আত্মা তোমাকে মারার চেষ্টা করবে, পিছু ডাকবে, কিন্তু তুমি পিছনে তাকাবে না। পিছনে তাকালেই মৃত্যু অনিবার্য। এরপরেই দেখতে দেখতে অমাবস্যা চলে এলো। সাধুর কথা মতো জমিদার তার ছেলেকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করল। জঙ্গলের মধ্যে তখন ঘন নিরবিচ্ছিন্ন অন্ধকার। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। জমিদার তার ছেলেকে আঁকড়ে ধরে এগিয়ে যেতেই মনে হলো পিছন থেকে বিড়ালের ডাক শোনা যাচ্ছে, যেন সেই বিড়াল প্রতিশোধ নেওয়ার জন্য এসে হাজির হয়েছে। সে যেন বলছে, ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। তুই শুধু আমায় নয়, আমার ছোট ছোট বাচ্চাগুলোকেও হত্যা করেছিস। তুই হত্যাকারী, পাপী। এবার তুই নিজের সন্তানকে হারানোর কষ্ট বুঝবি। বাবা, বাবা আপনি, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এসব পরে হবে, এখন তাড়াতাড়ি যাও, গিয়ে ওই নিম ফল নিয়ে এসো শিগগির। যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। ওম হ্রিং ক্রিং কুরু ফট স্বাহা, নিম হিম কুরু ফট স্বাহা। জমিদার, সব অমঙ্গল কেটে গিয়েছে, এখন তুমি বিপদমুক্ত। আর আমার 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 ছেলে বাবা? ওর উপর থেকেও সেই ছায়া সরে গিয়েছে।
ও এখন সম্পূর্ণ সুরক্ষিত, আর তোমার গ্রামবাসীরাও ধীরে ধীরে মহামারী কেটে যাবে। বাবা, বাবা আপনি ধন্য, আপনি মহান বাবা। আজকে শুধুমাত্র আপনার জন্য আমার সবকিছু রক্ষা পেল। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। সন্তানের জন্য বাবাদের ধন্যবাদ জানাতে হয় না, তবে মনে রেখো আর যেন কখনো কোনো অবলা জীবকে কষ্ট দিও না। আমাদের মতন ওদেরও প্রাণ আছে, পরিবার আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আর কখনো এই ভুল হবে না। আপনাকে কথা দিলাম। আশীর্বাদ করুন বাবা, আমি যেন সকলের মঙ্গল করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে রয়েছে।